সেটা আমাদের লাংসে আসে, এবং লাংস মানে হলো যে আমাদের ফুসফুসে আসে। ফুসফুস থেকে আবার সেটা যে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। মানে এই প্রক্রিয়ার জন্য যে সকল অঙ্গ বা অর্গানগুলো লাগে সেগুলোকে একত্রে বলা হয় তন্ত্র বা সিস্টেম। আচ্ছা, তাহলে মূলত দেখা যায় কি, আমরা আমাদের নাক দিয়ে নেজাল ক্যাভিটি থাকে, মানে আমাদের নাকের যে ফোঁটাটা সেটাকে বলা হয় নেজাল ক্যাভিটি। এর নিচে থাকে মুখে থাকে ওরাল ক্যাভিটি। হ্যাঁ, তো নাকের নেজাল ক্যাভিটি, মুখে থাকে ওরাল ক্যাভিটি, এবং নেজাল ক্যাভিটির নিচের দিকে আমরা গলার সামনের দিকে হাত রাখলেই দেখতে পাই যে থাকে ল্যারিংস বলে এটা, যে আমাদের ল্যারিংস মানে আমাদের যে বায়ু নালীটা থাকে, বায়ু নালীটাকে ইংরেজিতে বলা হয় ট্রাকিয়া। হ্যাঁ, আমাদের ফুসফুসে যে বায়ুর যে নালীটা আমাদের মুখ, নাক এবং মুখের পিছন দিক থেকে যে যুক্ত হয় সেটাকে বলা হয় ট্রাকিয়া। এই ট্রাকিয়ার ঠিক উপরের অংশটাই যে ট্রাকিয়া, এটাকে বলা হয় ট্রাকিয়া। এই ট্রাকিয়া, এই যে লম্বা যে অংশটা, এটাকে বলা হয় ট্রাকিয়া। এই ট্রাকিয়ার ঠিক এই ট্রাকিয়ার ঠিক উপরের অংশকেই বলা হয় ল্যারিংস। এই যে এই অংশটাকে বলা হয় ল্যারিংস। ল্যারিংস এর উপরে থাকে এপিগ্লটিস। হ্যাঁ, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে, ছবি দেখে বুঝতে পারবো তাহলে। তো এরপর আসি হলো আমাদের দুই পাশে দুইটা লাংস বা ফুসফুস থাকে, এই যে এটাকে বলা হয় ফুসফুস বা লাংস। রাইট লাং, এটা হলো রাইট লাং, আর এটা হলো লেফট লাং। তাহলে রাইট লাং আর লাংসের মধ্যে যে অংশগুলোকে থাকে, মানে দুইটা অংশকে বলা হয় ব্রঙ্কাস। আবার দুইটা লাংয়ের মাঝখানের অংশের মধ্যে থাকে হলো আমাদের হার্ট। আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, এটা থাকে হলো আমাদের দুইটা লাংসের মাঝখানে। ঠিক আছে, তাহলে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে 12 থেকে 18 বার শ্বাসকার্য চালায়। বয়স ভেদে প্রতি মিনিটে শ্বসনের তালিকা নিম্নরূপ: গর্ভাবস্থায় 50 থেকে 60 বার হতে পারে, জন্মের পর 40 থেকে 60 বার, প্রথম বছর 25 থেকে 35 বার, আর 2 থেকে 4 বছর পর্যন্ত 20 থেকে 30 বার, এবং 4 থেকে 14 বছর পর্যন্ত 20 থেকে 15 বার। আচ্ছা, যেটা বলছিলাম যে এটা হলো একটা অ্যাডাল্ট মানুষ, মানে একজন প্রাপ্তবয়স্ক। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে 12 থেকে 18 বার শ্বাসকার্য চালায়। মানে হলো যে এখানে শ্বাসকার্য বলতে বোঝাচ্ছে যে আমরা একবার শ্বাস গ্রহণ এবং একবার শ্বাস ছেড়ে দেওয়া, এই টোটাল জিনিসটাকে একবার ধরা হচ্ছে। তো এই হিসাব করলে একজন স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে 12 থেকে 18 বার এই শ্বাসকার্যটা চালায়। এটা আমরা দেখতে পারি কিভাবে, যে একটা পেশেন্টকে আপনি যদি শোয়ালে, আচ্ছা আজান হচ্ছে, 1 মিনিট একটু সময় নিই।
আচ্ছা, আমরা আমাদের পড়া ফিরে আসি। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া বা সংখ্যার যেটা বলা বলা হচ্ছে, সেটা আসলে আপনি যদি একটা রোগীকে বিছানায় শোয়ান, বিছানায় শোয়ানোর পর তার বুকের দিকে যদি আপনি তার পাশে বসে তার বুকের সম অবস্থায় থেকে আপনি তাকান, মানে আপনি বুকের লেভেল থেকে যদি তাকান, তাহলে দেখতে পাবেন যে বুকটা কতবার উপরে উঠছে এবং কতবার নামছে। তো এটার উপর নির্ভর করে এই যে এই সংখ্যাটা হিসাব করা হয় 12 থেকে 18 বার। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ 18 বছরের উপরে যে কোনো ব্যক্তি তার বয়স, তার এই সংখ্যাটা হবে 12 থেকে 18 বার। এখন মনে রাখতে হবে যে যত ছোট অবস্থায় থাকবে তত এই শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া বা সংখ্যাটা এটা তত বেশি থাকবে। হ্যাঁ, যেমন গর্ভাবস্থায় 50 থেকে 60 বার, হ্যাঁ, জন্মের পর 40 থেকে 60 বার। তার মানে জন্মের পর একটা বাচ্চা 40 থেকে 60 বার পর্যন্ত শ্বাস নিতে পারে, এটা অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। আবার হলো জন্মের প্রথম বছর, মানে 1 বছর বয়স পর্যন্ত 25 থেকে 35 বার পর্যন্ত শ্বাস নিতে পারে, এবং 2 থেকে 4 বছর পর্যন্ত এটা আরো কমে 20 থেকে 30 বারে আসে, এবং 4 থেকে 14 বছর পর্যন্ত 20 থেকে 15 বার এরকম একটা সংখ্যার মধ্যে আসে, এবং আরো যখন বড় হয় সেটা ধীরে ধীরে কমে 12 থেকে 18 বার। কারণ হয় কি, যখন মানুষ বড় হয় তখন তার লাংস এর ক্যাপাসিটিটা বেড়ে যায়, হ্যাঁ, যার কারণে তখন তার অল্প পরিমাণ শ্বাস নিলে, মানে অল্প সংখ্যক বার শ্বাস নিলেই সেটা আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারে। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে লাংসটা থাকে ছোট, যার কারণে তাদের এই শ্বাস প্রশ্বাসের সংখ্যাটা বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে শ্বসনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো অন্তঃশ্বসন, আর একটা হলো বহিঃশ্বসন। আমি আমার মাইকটা অফ করে দেই। মাইক্রোফোন মনে হয় অন। আচ্ছা, তাহলে শ্বসনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অন্তঃশ্বসন আর একটা হলো বহিঃশ্বসন। তাহলে ইন্টারনাল রেসপিরেশন আর এক্সটার্নাল রেসপিরেশন। অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন বলতে কি বুঝি? কোষ কলার মধ্যে যে শ্বসন সম্পন্ন হয়, কোষ কলার মধ্যে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অন্তঃশ্বসন বলে। এই পর্যায়ে রক্ত থেকে অক্সিজেন, এই পর্যায়ে কি হয়, রক্ত থেকে অক্সিজেন কোষ কলায় প্রবেশ করে এবং কোষ কলায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইড রক্তে চলে আসে। আচ্ছা, বহিঃশ্বসনটা বলি, তাহলে দুইটা ডিফারেন্স ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বহিঃশ্বসন কি? এক্সটার্নাল রেসপিরেশন, ফুসফুসে যে শ্বসন কার্য সম্পন্ন হয়, এটা হলো ফুসফুসে যে শ্বসন কার্য সম্পন্ন হয় তাকে বহিঃশ্বসন বলে। এ পর্যায়ে বায়ু থেকে গৃহীত অক্সিজেন ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে। তাহলে এখানে কি হয়, বায়ু থেকে অক্সিজেন ফুসফুসে, ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে, ফুসফুস থেকে কোথায় প্রবেশ করে, রক্তে প্রবেশ করে, এবং দেহে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড আবার রক্ত থেকে ফুসফুসে যায়। আচ্ছা, তার মানে সহজভাবে যদি বলি যে আমরা শ্বাস গ্রহণ করছি, তো শ্বাস গ্রহণ করার ফলে হয় কি, আমাদের ফুসফুসে যে বায়ুগুলো প্রবেশ করছে সেটা ফুসফুসে যে অক্সিজেন পাচ্ছি আমরা বায়ু থেকে, সেই অক্সিজেনটা আমাদের রক্তে মিশে যাচ্ছে, এবং এটা যে রক্তে মিশলো এবং রক্তে থাকা যে কার্বন ডাই অক্সাইড সেটা আবার আমাদের ফুসফুসের বায়ুতে চলে আসছে, ফুসফুসের মাধ্যমে বায়ুতে চলে আসছে, এবং সেটা আমাদের প্রশ্বাসের মাধ্যমে আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা নিঃশ্বাসের মাধ্যমে সেটা ছেড়ে দিচ্ছি। তাহলে বহিঃশ্বসন, এটাই হলো বহিঃশ্বসন, মানে আমাদের লাংসে যেটা ঘটে সেটাকে বলা হয় বহিঃশ্বসন বা
এক্সটার্নাল রেসপিরেশন মানে লাংস এবং রক্ত কণিকার মধ্যে যে রেসপিরেশনটা ঘটে সেটাকে বলা হয় বহিঃশ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন। আর আমরা শ্বাস নেওয়ার পর আমাদের ফুসফুস থেকে অক্সিজেনটা রক্তে গেল এবং এই রক্তে যাওয়ার পরে এই অক্সিজেনটা রক্ত বহন করে আমাদের সারা শরীরের যতগুলো কোষ আছে, হ্যাঁ, যতগুলো কোষ সেল বা এই কলা মানে হলো ইংরেজিতে আমরা কলাকে বলি টিস্যু, মানে আমাদের যতগুলো সেল আছে, যতগুলো টিস্যু আছে, এই সকল টিস্যু লেভেলে হাত থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো টিস্যু আছে সেই সকল জায়গায় এই অক্সিজেন রক্তের মাধ্যমে পৌঁছে দেয়। তো এই কোষ কলা এবং রক্তের মধ্যে যে অক্সিজেনটা বিনিময় হয় এবং অক্সিজেনটা রক্ত আমাদের কোষকে দেওয়ার পর সেই কোষের মধ্যে কিছু বিক্রিয়া ঘটে, সেই সকল বিক্রিয়া হওয়ার কারণে অক্সিজেনের উপস্থিতিতে এই সকল বিক্রিয়া হওয়ার কারণে আমরা শক্তি পাই, যেটাকে বলি আমরা এটিপি। তো এই এটিপি বা শক্তি তৈরি হওয়ার পর সেখানে আরেকটা উপাদান তৈরি হয় সাথে কার্বন ডাই অক্সাইড। তো সেই কার্বন ডাই অক্সাইডটা যখন আমাদের কোষে তৈরি হলো, তো এই কার্বন ডাই অক্সাইডটা তো আবার বের হয়ে যেতে হবে আমাদের রক্ত থেকে বা কোষ থেকে। তখন হয় কি, যে কোষে উৎপাদিত যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, শক্তি তৈরি হলো এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, তাহলে শক্তিটা তো আমাদের কাজে লাগে, যার মাধ্যমেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজ কর্ম করে থাকি। তো শক্তিটা ব্যবহার হয়ে গেল, তাহলে থাকলো শুধু কার্বন ডাই অক্সাইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা আবার কোষ থেকে রক্তে ফিরে আসে। তাহলে এই কোষ থেকে রক্ত থেকে কোষে অক্সিজেন গেল এবং আবার কোষে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড আবার রক্তে ফিরে আসলো। এই যে কোষ এবং রক্তের মধ্যে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা বিনিময় হলো, সেটাকে বলি আমরা এই অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন। ঠিক আছে, এটা হলো অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন। সহজভাবে বলার চেষ্টা করলাম, এরপরেও যদি আমরা কেউ না বুঝে থাকি আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, বহিঃশ্বসন, এরপর আসি কি বহিঃশ্বসন। বহিঃশ্বসনকে আবার দুই প্রকার, বহিঃশ্বসনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এতক্ষণ বললাম যে শ্বসন কয় প্রকার, একটা হলো ইন্টারনাল রেসপিরেশন আর একটা এক্সটার্নাল রেসপিরেশন। আর এরপরে আসি এক্সটার্নাল রেসপিরেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শ্বাস গ্রহণ, একটা হলো শ্বাস গ্রহণ আর একটা হলো শ্বাস ত্যাগ। একটা শ্বাস গ্রহণ এবং আরেকটা শ্বাস ত্যাগ। আচ্ছা, তাহলে যে প্রক্রিয়ায় বায়ু থেকে অক্সিজেন ফুসফুসে গ্রহণ করা হয়, অক্সিজেন কি করব ফুসফুসে গ্রহণ করা হয়, তাকে শ্বাস গ্রহণ বলে, বা সোজা কথায় বললে শ্বাস। হ্যাঁ, নিঃশ্বাস আর একটা হলো প্রশ্বাস, এটা হলো প্রশ্বাস বোঝায়। আর নিঃশ্বাস মানে কি, যে আমরা শ্বাস ত্যাগ করি সেটাকে বলা হয় নিঃশ্বাস। আর প্রশ্বাস বলতে বোঝায় যে আমরা শ্বাস গ্রহণ করি, সেটাকে বলা হয় প্রশ্বাস। তাহলে শ্বাস গ্রহণ বলতে বোঝায় ইংরেজিতে বলা হয় এটাকে ইন্সপাইরেশন। শ্বাস গ্রহণ করাকে বোঝায় হলো ইংরেজিতে ইন্সপাইরেশন, মানে বায়ু থেকে অক্সিজেনটা আমি ফুসফুসে গ্রহণ করতেছি, এটাই হলো ইন্সপাইরেশন বা শ্বাস গ্রহণ। আর শ্বাস ত্যাগ কি, এক্সপাইরেশন। শ্বাস ত্যাগকে ইংরেজিতে বলে এক্সপাইরেশন। তাহলে যে প্রক্রিয়ায় ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বেরিয়ে যায়, তার মানে ফুসফুসে যে তৈরি ফুসফুসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বের হয়ে যায়, এই প্রক্রিয়াটা কে বলা হয় শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস বা এক্সপাইরেশন। তাহলে আমরা পাইলাম কি, যে একটা হলো ইন্সপাইরেশন আর একটা এক্সপাইরেশন, মানে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ। শ্বাস বুক ভরে শ্বাস নিচ্ছি, এটা হলো ইন্সপাইরেশন, এর মাধ্যমে অক্সিজেন আমাদের বডিতে প্রবেশ করছে। আবার শ্বাস নিঃশ্বাস ছেড়ে দিলাম, শ্বাস ত্যাগ করলাম, এক্সপাইরেশন করলাম, তার মাধ্যমে কি হলো, যে আমাদের বডিতে যে সকল কার্বন ডাই অক্সাইড জমা ছিল সেই কার্বন ডাই অক্সাইড গুলো বডি থেকে বের হয়ে গেল। আচ্ছা, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের নাম ও বিবরণ। আচ্ছা, এখন আসি কি কি পাই শ্বসনতন্ত্রের মধ্যে।
বা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা কি কি পাই। তাহলে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে শুরুতেই আমরা আমাদের শুরুতে যে অর্গানটা পাবো সেটা হলো নাক। নাক থেকে নাকের পিছনের অংশে থাকে নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। এরপর থাকে ষড়যন্ত্র বা লেরিংস। হ্যাঁ, ষড়যন্ত্র বা লেরিংস, এই লেরিংস এর মধ্যেই আমাদের শব্দ তৈরি হয়, মানে আমরা কথা বলার সময় যে শব্দ তৈরি হচ্ছে আমাদের গলা থেকে, এই শব্দটা তৈরি হয় এই লেরিংস বা ষড়যন্ত্র থেকে। এরপর শ্বাসনালী, শ্বাসনালীর পরে হলো ব্রঙ্কাই। ব্রঙ্কাই, শ্বাসনালী হলো ট্রাকিয়া, ট্রাকিয়ার দুই পাশে থাকে দুইটা ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, আর এরপরে আসে ফুসফুস। তাহলে আসি নাক, নোজ। এটি অস্থি, তরুণাস্থি, পেশি ও যোজক কলা দ্বারা নির্মিত ফাঁপা অঙ্গ বিশেষ। নাকের মধ্যে অস্থিও থাকে মানে হাড় থাকে, তরুণাস্থি মানে হলো হাড়ের, মানে আমাদের নাকের সামনের অংশে, মানে ভিতরে নাকের সামনের অংশে যে কার্টিলেজ বা তরুণাস্থি বলে এটাকে, যে যেই সকল হাড়গুলোকে আমরা নাড়াচাড়া করতে পারি, হ্যাঁ, যেটা একটু নমনীয় হাড়, সেটাকে বলা হয় তরুণাস্থি বা কার্টিলেজ। আর অস্থি বলতে বোঝায় হলো বোন। বোন, বোন মানে হাড় বা অস্থি। তরুণাস্থি মানে হলো হাড়ের থেকে একটু নমনীয় বা নরম, যেটা তরুণাস্থি বা কার্টিলেজ বলে। পেশি, পেশি বলতে বোঝায় মাসেল। এই যে আমাদের নাকের যে মাংসপেশিগুলা থাকে এগুলাকে বলা হয় মাসেল বা পেশি। এরপর যোজক কলা, যোজক কলা বলতে বোঝায় কানেকটিভ টিস্যু, মানে হলো টিস্যু, মানে হলো এই যে এই প্রত্যেকটা আমাদের পুরো শরীরটাই তো টিস্যু দিয়ে গঠিত, তো সেটাকে বলা হয়েছে যে যোজক কলা বা টিস্যু দ্বারা নির্মিত ফাঁপা অঙ্গ বিশেষ। এর ত্বক অসংখ্য তৈল গ্রন্থি, এখানে অসংখ্য তৈল গ্রন্থি থাকে এবং কিছু লোম দ্বারা গঠিত। তাহলে কাজসমূহ, শ্বাস প্রশ্বাসে সহায়তা করে, ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগে সহায়তা করে। নোজ, তাহলে এটা গেল নোজের ফাংশন। এই যে এটা, এই যে নস্ট্রিল, যেটা এই যে নাক, নাকের সামনের অংশ, হ্যাঁ, এটা হলো মানে আমাদের যে নাকটা এটাকে বলা হয় নস্ট্রিল। এই যে নস্ট্রিল বা এই যে আমাদের নাকটা, এই যে এই অংশটাকে বলা হয় নাক বা নস্ট্রিল বা নোজ। হ্যাঁ, আর এই নাকের ঠিক পিছনের অংশটাকে বলা হয় নেজাল ক্যাভিটি। মানে নাকের পিছনের অংশ, ক্যাভিটি মানে ফাঁকা জায়গা। হ্যাঁ, নাকের যে পিছনের অংশটা সেটাকে বলা হয় নেজাল ক্যাভিটি, হ্যাঁ, বা নাক গহ্বর। এই যে নাক গহ্বর যেটা, এটাই হলো এই নেজাল ক্যাভিটিটা, নাকের ঠিক পিছন সাইডে অবস্থিত নেজাল ক্যাভিটি। ঠিক আছে, এরপর তাহলে কি, যে নাক গহ্বর বা নেজাল ক্যাভিটি এটি একটি পর্দা দ্বারা দুই ভাগে বিভক্ত। তাহলে নেজাল ক্যাভিটিটা হলো একটা পর্দা দ্বারা দুই ভাগে বিভক্ত। মানে আমাদের নাকের দুইটা যে ফোঁটা থাকে এটাকে বোঝানো হয়েছে। নাসা গহ্বরের সামনে দিকে তরুণাস্থি এবং ভিতরের দিকে অস্থি দ্বারা গঠিত। অলফ্যাক্টরি স্নায়ু এর সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, নাসা গহ্বর মানে হলো আমাদের যে নাক, নাকের সামনে, মানে নাকে তো দুইটা ফোঁটা থাকে। মানে আমাদের নাকের আমরা একদম ভিতর দিক থেকে যদি আসি, তাহলে নাকের এই সামনের দিকে, এই যে ভিতর দিকে, ভিতরে যে সামনের দিকে অংশটা, এই যে দুই নাকের মাঝখানে যে পর্দা দ্বারা একটা পর্দা দ্বারা দুইটা ফোঁটা আলাদা হয়েছে, এই যে অংশটা এটাকে বলা হয় তরুণাস্থি। হ্যাঁ, মানে হলো হাড়ের চাইতে নমনীয়, যেটা কার্টিলেজ বলি। আবার এই তরুণাস্থি থেকে একটু উপর দিকে গেলে আমরা পাবো হলো অস্থি বা হাড়। ঠিক আছে, তরুণাস্থি থেকে উপর দিকে গেলে পাবো আমরা তরুণাস্থি বা হাড়। সাধারণত এখানে অলফ্যাক্টরি স্নায়ু এর সাথে সংযুক্ত থাকে। অলফ্যাক্টরি স্নায়ু মানে হলো অলফ্যাক্টরি নার্ভ, আমাদের ঘ্রাণ নিতে সহায়তা করে যে নার্ভ, সেটাকে বলা হয় অলফ্যাক্টরি নার্ভ। আমাদের মস্তিষ্কে 12 জোড়া নার্ভ আছে। হ্যাঁ, নার্ভ বা স্নায়ু একই জিনিস। তো নার্ভের কাজ কি, আমাদের বডির বিভিন্ন সেন্সেশন, বিভিন্ন যেমন গন্ধ, স্বাদ, এরপর আমাদের শরীরে কেউ টাচ করলে যে ফিল, এরপর গরম লাগলে যে ফিল, ঠান্ডা লাগলে যে ফিল, হ্যাঁ, আমরা দেখছি চোখে এটার যে ফিল,
এই ফিলিংস গুলা যেগুলা বহন করে সেটাকে বলা হয় স্নায়ু। স্নায়ু বা নার্ভ, ইংলিশে বলি নার্ভ। আমাদের বডিতে সাধারণত কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বারবারই আলোচনা করি, যেমন ভেইন, আর্টারি, নার্ভ। মানে ভেইন হলো আমাদের রক্তনালী, ভেইন আর আর্টারি হলো রক্তনালী, দুইটাই রক্তনালী। হ্যাঁ, একটা হলো শিরা আর একটা হলো ধমনী। ভেইন মানে হলো শিরা, মানে আমাদের রক্ত যায় যেটা দিয়ে, মানে হলো আমাদের রক্তনালীর মধ্যেও আবার দুই ধরনের রক্তনালী থাকে। এই যে আমাদের যেটা বলছিলাম যে তখন যে শ্বাস প্রশ্বাসের ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের বডিতে ঢুকে, আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বডি থেকে বের হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে যেটা বলছিলাম যে আমাদের বডিতে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তো মনে করেন লাংস দিয়ে আমাদের বডিতে ঢুকছে, ঢুকে নিয়ে যেই রক্তনালীটা এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আমাদের শরীরের সবগুলো অর্গান বা মাথা থেকে পা পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এই রক্তনালী এগুলোকে বলা হয় আর্টারি। আর্টারি মানে হলো ধমনী। আর্টারি আর ধমনী এক জিনিস। ধমনী কি জিনিস? মানে ধমনী বা আর্টারি হলো এমন এক ধরনের রক্তনালী যারা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আবার ভেইন, ভেইন কি জিনিস? আমাদের এই আর্টারি গুলা আমাদের সারা দেহে হার্টের মাধ্যমে পাম্প করে সারা দেহে রক্তগুলো পৌঁছে দিচ্ছে, সারা দেহে কোষের মধ্যে। সেই কোষগুলো এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অক্সিজেনটা গ্রহণ, রক্ত থেকে অক্সিজেনটা গ্রহণ করে হ্যাঁ শক্তি উৎপাদন করছে, করার সাথে সাথে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এবং কার্বন ডাই অক্সাইডটা আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা যখন বের করে দিব, তখন বের করে দেওয়ার সময় কার্বন ডাই অক্সাইডটা বডি থেকে বের করে দেওয়ার জন্য আমার আরেক ধরনের রক্তনালী লাগে, সেটাকে বলা হয় ভেইন। হ্যাঁ, ভেইন, ভেইন বা শিরা। তার মানে শিরা বা ভেইনের কাজ হলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বডি থেকে নিয়ে লাংসে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে এটা বুঝলাম যে দুইটা রক্তনালী, একটা হলো ভেইন আর আর্টারি। তাহলে আর্টারি হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ভালো রক্ত, অক্সিজেন সমৃদ্ধ ভালো রক্ত ক্যারি করবে। আবার ভেইন, ভেইন কি করবে? যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে আমরা বলি দূষিত রক্ত। হ্যাঁ, এটা একটু নীলচে আকারের হয়। আবার ওই অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা, এটা হচ্ছে একদম লাল টকটকে হয়। হ্যাঁ, তাহলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা যেটা পরিবহন করবে সেটাকে বলি আমরা শিরা। আর আরেকটা টার্ম বললাম যেটা নার্ভ। নার্ভটা কি? নার্ভ হলো আমাদের বিভিন্ন ধরনের সেন্সেশন যেটা ক্যারি করে, মানে আমাদের পুরা শরীরের মধ্যে যতগুলো ধরনের মানে ফিলিংস বা সেন্সেশন বলি আমরা, এগুলো ক্যারি করার জন্য যেই অর্গানটা দায়ী বা সিস্টেমটা দায়ী সেটাকে বলি আমরা নার্ভ। আচ্ছা, এটাকে বলি নার্ভ। তাহলে গেল। তাহলে নাকের মধ্যে যে নার্ভটা থাকে সেটাকে বলা হয় অলফ্যাক্টরি নার্ভ। এই সাধারণত এই অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে আমরা বিভিন্ন গন্ধ, বিভিন্ন ধরনের গন্ধ পেয়ে থাকি। কাজ কি? শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। নাক যেহেতু, নাকের যে ক্যাভিটি বা নাকের গহ্বর, এটার কাজ হলো শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করা। এরপর কথা বলতে সাহায্য করে। নাক কিন্তু কথা বলতেও সাহায্য করে। হ্যাঁ, নাকের মধ্যে বাতাস বিভিন্ন ভাবে আসা যাওয়া করে, যার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের সুর বা কথা বলার টোন, হ্যাঁ, দেখবেন অনেক সময় যদি কোনো কারণে নাক বন্ধ থাকে তখন কথার সাউন্ড চেঞ্জ হয়ে যায়। এই কারণে কথা বলতে সাহায্য করে। এরপর হলো ঘ্রাণ, ঘ্রাণে সাহায্য করে, ঘ্রাণ নিতে সাহায্য করে। তাহলে ঘ্রাণ নিতে সাহায্য করে। এরপর বায়ু কিছুটা গরম এবং আর্দ্র হয়ে ফুসফুসে প্রবেশ করে। তাহলে বায়ু কিছুটা গরম এবং আর্দ্র হয়ে ফুসফুসে প্রবেশ করে। এর লোম ও শ্লেষা ঝিল্লি বাতাসে দূষিত ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে রাখে এবং বিশুদ্ধ বায়ু ফুসফুসে প্রবেশ পাঠাতে সহায়তা করে। আচ্ছা, এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কি সেটা? যে বায়ুতে আমরা দেখা যায় যখন ঠান্ডা পড়ে অতিরিক্ত,
তখন আমাদের যখন আমাদের পরিবেশের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পড়ে, আমাদের নাক দিয়ে যে বাতাসটা ঢুকে ঠান্ডা বাতাস, তো সেই ঠান্ডা বাতাসকে আমাদের নাকের যে চারদিকে যে চামড়া আছে সেটা করে কি, এই ঠান্ডা বাতাসটাকে কিছুটা আর্দ্র করে, কিছুটা গরম করে, হ্যাঁ। যার ফলে হয় কি যে সরাসরি ঠান্ডা বাতাসটা আমাদের নাক দিয়ে ভিতরে যায় না, কিছুটা সেটা গরম হয়ে আমাদের লাংসের ভিতর যায়। এটা একটা কাজ, হ্যাঁ। আর এছাড়া আমাদের নাকের ভিতর যে লোম থাকে, হ্যাঁ, নাকের ভিতর লোম থাকে এবং শ্লেষ্মা ঝিল্লি বাতাসের ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে রাখে এবং বিশুদ্ধ বাতাস পাঠাতে সাহায্য করে। তার মানে দেখেন একটা জিনিস, যে আল্লাহ আমাদেরকে শরীরের প্রত্যেকটা অঙ্গেরই কোনো না কোনো গুরুত্ব দিয়ে সৃষ্টি করেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে কত সুন্দর একটা সিস্টেম তৈরি করেছেন, যে আমাদের নাকের ভিতরে চুলগুলা থাকে, লম্বা যে ছোট ছোট চুলগুলা থাকে, সেগুলোরও কোনো না কোনো ফাংশন রয়েছে। তো সেটা কি, যে এই লোম গুলা এবং শ্লেষ্মা ঝিল্লি, এবং আমাদের শ্লেষ্মা ঝিল্লি বলতে মিউকাস বোঝায়, মানে মিউকাস, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি মিউকাস, বাংলায় বলি শ্লেষ্মা। মানে আমাদের নাকের ভিতর দিকে যে এক ধরনের লিকুইড কিছু সিক্রেশন তৈরি হয়। এই অনেক সময় আমরা নাক ঝাড়া দিলে বের হয়, এবং এইটা হলো আমাদের নাক থেকে শুরু করে, এবং নাকের মধ্যে শ্লেষ্মা বা মিউকাস যখন সিক্রেশন বেড়ে যায়, তখনই আমরা সাধারণত বলি যে আমাদের ঠান্ডা লেগেছে, হ্যাঁ। মানে হলো আমাদের তখন নাক দিয়ে পানি পড়ার সমস্যা হয়, হ্যাঁ, হাঁচি কাশির সাথে কফ যায়, এটা হয় যখন এই সিক্রেশনটা বেড়ে যায়। তো এই লোম এবং শ্লেষ্মা এই দুইটা জিনিসেরও ফাংশন আছে, হ্যাঁ। ফাংশনটা কি, যে এই লোমের মধ্যে আমরা যখন বাতাসে ধুলাবালির মধ্যে থাকি, তখন এই লোম এবং শ্লেষ্মা ঝিল্লিতে অনেক ধুলাবালি যখন আমাদের নাক দিয়ে প্রবেশ করে, এর বড় একটা অংশ এই লোমের মধ্যে আটকে যায়, যার কারণে হয় কি, যে এটা একটা ছাঁকনির মতো কাজ করে, এটা একটা ছাঁকনির মতো কাজ করে, এবং এই লোমের মধ্যে কিছু পরিমাণ ধুলাবালি বা রোগ জীবাণু আটকায়, এবং আমাদের যে নাকের ভিতরে যে শ্লেষ্মা ঝিল্লি, ঝিল্লি মানে পর্দা, মানে আমাদের যে চামড়ার মতো যে শ্লেষ্মা ঝিল্লি বা মিউকাসের যে ঝিল্লিগুলো থাকে, ভেজা ভেজা জায়গা, সেখানে ওই ময়লাগুলো আটকায়। এই ময়লাগুলো সেখানে আটকানোর ফলে হয় কি, যে বিশুদ্ধ বাতাস আমাদের ফুসফুসে, তুলনামূলক বিশুদ্ধ বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে। এবং অনেক সময় দেখবেন যে অনেক ধুলাবালি থেকে আসলে, হ্যাঁ, যখন নাক ঝাড়া দিবেন, দেখবেন যে আমাদের নাক থেকে কিছু ধুলাবালি বা ময়লা আসে। কারণ কি, এই ধুলাবালি সেই বায়ুতে থাকা যে ধুলাবালি গুলো ছিল, সেগুলো সেকে যে ধুলাবালি গুলো রয়ে গেছে আমাদের, সেগুলোই আবার বের হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা বললাম নেজাল ক্যাভিটি। এরপর আসি স্যার কথা ক্লিয়ার না, স্যার কথা ক্লিয়ার না, কি জায়গা এখনো সমস্যা হচ্ছে, এখন সমস্যা করছে, মাঝে মধ্যে স্যার ক্লিয়ার, এখন মোটামুটি আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার বলি যে এই আমাদের নাকের ভিতরে যেটা বলছিলাম, যে আমার নাকের ভিতরে যে লোম এবং শ্লেষ্মা ঝিল্লি, হ্যাঁ, লোম এবং শ্লেষ্মা ঝিল্লির যে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা বুঝিয়ে বলছিলাম, যে এই লোমটা আমাদের নাকের মধ্যে এক ধরনের ছাঁকনির মতো কাজ করে। আমরা অনেক সময় দেখা যায় আমাদের নাকের ভিতরে যে লোম গুলো থাকে, সেগুলো বেশিরভাগ কেটে ফেলি, হ্যাঁ। এটা আসলে কাটা উচিত না। এটার একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে। কি ফাংশন, যে আমাদের বায়ুতে, আমরা যখন দূষিত বায়ুতে থাকি, যখন বায়ুতে অনেক ধুলাবালি বা ময়লা থাকে, তখন আমরা শ্বাস নেই তো নাক দিয়েই, তখন হয় কি, যে এই বায়ুতে থাকা যে ছোট ছোট কণা আকারে ধুলাবালি থাকে, সেটা হলো আমাদের নাকের এই লোমের মধ্যে আটকে যায়, লোমের মধ্যে আটকে এক ধরনের ছাঁকনির মতো কাজ করে। এবং শ্লেষ্মা ঝিল্লি বা মিউকাসের যে লেয়ার থাকে আমাদের নাকের ভিতরে, এক ধরনের লিকুইড জাতীয় এক ধরনের জিনিস থাকে, হ্যাঁ, আমাদের নাকের ভিতরে যে স্কিন, সেখান থেকে এক ধরনের লিকুইড জাতীয় তরল তৈরি হয়, হ্যাঁ, যেটা হলো অধিক আকারে যখন তৈরি হয়, তখন আমরা বলি যে আমাদের সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, হ্যাঁ, এরকম বলি। তো সেই ঝিল্লিতে, হ্যাঁ, এটা সাধারণত একটা নির্দিষ্ট লেভেল বা অল্প লেভেলে তৈরি হয়, এবং এই ধুলাবালি গুলো সেখানে লেগে যায়।
এটার বডিতে ঢোকার সময় লেগে যায়, যার ফলে হয় কি তুলনামূলক বিশুদ্ধ বাতাসটা আমাদের নাকের ভিতর দিয়ে ফুসফুসে প্রবেশ করে। আর একটা জিনিস বলছিলাম যে যখন ঠান্ডায় থাকি, অনেকেরই ঠান্ডার সমস্যা থাকে, তখন হয় কি যখন বায়ুর আর্দ্রতা বেশি থাকে বা বায়ুটা যখন বেশি ঠান্ডা থাকে, তখন আমাদের এই নাক দিয়ে প্রবেশের সময় নাকের ভিতরে যে চামড়াগুলো থাকে বা মিউকাস বা বিভিন্ন যে অংশগুলো থাকে, সেখানে এই ঠান্ডা বাতাসগুলো যাওয়ার সময় কিছুটা, আমাদের শরীর তো সাধারণত তুলনামূলক একটু গরম থাকে, তো সেই গরমের সাথে যখন এই বাতাসগুলো স্পর্শ করে যায়, তখন এই বাতাসটাও কিছুটা গরম হয়ে আমাদের শ্বাসে লাংসের মধ্যে প্রবেশ করে। এটাই বুঝিয়ে বলছিলাম। আচ্ছা, এরপর আসি কি ল্যারিংস বা স্বরযন্ত্র। এটি গলবিলের নিম্নাংশে সামনের দিকে অবস্থিত, গলবিলের নিচের অংশে সামনের দিকে অবস্থিত এবং শ্বাসনালীতে উন্মুক্ত তরুণাস্থি দ্বারা নির্মিত। এর উপরিভাগে আলাজিহ্বা নামে একটি ঢাকনা থাকে। উপরিভাগে আলাজিহ্বা নামে একটি ঢাকনা থাকে। এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। এর ভেতরে ভোকাল কর্ড নামক পর্দা থাকে। এই ভোকাল কর্ডের কারণে পুরুষের কণ্ঠ মোটা এবং মহিলাদের কণ্ঠ চিকন হয়। আর কাজ কি, এটি কথা বলতে সাহায্য করে এবং শব্দ উৎপন্ন করতে সাহায্য করে। আচ্ছা, এখন আসি যে ল্যারিংসটা কি জিনিস। এই যে আমাদের যেটা বলছিলাম যে নাকের পিছনে থাকে নেজাল ক্যাভিটি, হ্যাঁ, আর এই নেজাল ক্যাভিটির পরে আসে হলো ওরাল ক্যাভিটি বা আমাদের মুখের যে গহ্বর, মানে নাকটা তো এসে মুখেই মিলে, পিছন দিকে মুখে মিলে, হ্যাঁ, ওরাল ক্যাভিটিতে মিলে। তো এরপর এই ওরাল ক্যাভিটি থেকে আরেকটু যখন নিচের দিকে যাব, তখন এই যে ল্যারিংস বা এই যে স্বরযন্ত্র বলি যেটাকে, হ্যাঁ, ল্যারিংস বা স্বরযন্ত্র, এই ল্যারিংসটা আসছে কোথায় থেকে? এটা হলো আমাদের যে শ্বাসনালীর যে উপরের অংশটা, এটাকে বলা হয় ল্যারিংস, হ্যাঁ, শ্বাসনালীর উপরের অংশটাকে বলা হয় ল্যারিংস। এই উপরের অংশটাকে বলা হয় ল্যারিংস। এই যে শ্বাসনালীর এই যে এইটা হলো আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী, হ্যাঁ, এই ট্রাকিয়া বা শ্বাসনালী এই উপরের অংশটাকে বলি আমরা ল্যারিংস। এই জায়গাতে থাকে হলো ল্যারিংস। এই শ্বাসনালীর উপরের অংশটাই হলো ল্যারিংস বা স্বরযন্ত্র। এই ল্যারিংস বা স্বরযন্ত্রের মধ্যে থাকে আরেক ধরনের এই ল্যারিংস বা স্বরযন্ত্রের মধ্যে থাকে আরেক ধরনের অর্গান, যেটাকে পর্দা, সেটাকে বলি আমরা ভোকাল কর্ড। সেটাকে আমরা বলি ভোকাল কর্ড, হ্যাঁ। এই ভোকাল কর্ডের কাজ কি? এই ভোকাল কর্ডের কাজ হলো শব্দ উৎপাদন করা। ভোকাল কর্ডের কাজ হলো শব্দ উৎপাদন করা। এই যে ল্যারিংসটা ঠিক এই যে এরকম, হ্যাঁ, এই যে নিচের থেকে আসলো হলো শ্বাসনালী, আর উপর দিকে থাকে হলো এই ল্যারিংস। এই যে এপিগ্লটিস বলি এটাকে আমরা, অনেক সময় গলায় জিহ্বা যদি হা করি এবং জিহ্বায় চাপ দেই, তখন এই যে এই চোখা জিনিসটা দেখা যায়, সেটাকে বলা হয় এপিগ্লটিস। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, যে এটা হলো ল্যারিংস। স্যার স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার যে এই স্বরযন্ত্র যে আছে সেখানে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। এর জি, এখানে এর ভিতরে ভোকাল কার্ড থাকে। তো এখানে হ্যাঁ হ্যাঁ, মহিলাদের
কণ্ঠ চিকন এবং পুরুষের কণ্ঠ মোটা কিভাবে এখানে হয়, সংঘটিত হয়? এই তো সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা বলতাম এমনিতেও, যেহেতু প্রশ্ন করেছেন ধন্যবাদ, খুব মনোযোগ দিয়ে ক্লাস করছেন বোঝা গেল। আচ্ছা আমি বুঝিয়ে বলছি। তাহলে আমি বললাম কি যে ল্যারিংস, যেটা বললাম যে এই যে এটা হলো ল্যারিংস, এই যে দেখা যাচ্ছে যে একটু হাইলাইট করা অংশটা, এটা হলো ল্যারিংস। আচ্ছা এখন এখন যদি সহজ ভাবে বলতে যাই যে ল্যারিংস এর মধ্যে ভোকাল কর্ডটা কি জিনিস। এই ভোকাল কর্ডের সুন্দর একটা ছবি দেখায়, এই যে এই যে আমাদের যেটা বললাম যে আমাদের মনে করেন ল্যারিংস বা শ্বাসনালী, মানে শ্বাসনালীর উপরের অংশটাই তো হলো ল্যারিংস, মানে শ্বাসনালী সম্পূর্ণ জিনিসটাই তো একটা পাইপের মতো, তাই না? এটা তো হলো একটা পাইপ। এই যে দেখেন, এই যে এটা তো একটা পাইপ, শ্বাসনালীটা তো একটা পাইপের মতো অঙ্গ। হ্যাঁ, এই যে এটা তো একটা পাইপের মতো অঙ্গ। তো এই যে এটা তো একটা পাইপ, হ্যাঁ এই যে একটা পাইপ। তো এই পাইপের উপরের অংশটাকে বলতেছি আমি ল্যারিংস, তার মানে এটা একটা পাইপের মতো অংশ। এবং এই পাইপের মতো অংশের যে উপরে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় হলো ভোকাল কর্ড। এই যে এই ভোকাল কর্ডটা কি জিনিস, এই ভোকাল কর্ডটা হলো এক ধরনের পর্দা, এই যে দেখেন এটা হলো এক ধরনের পর্দা। হ্যাঁ, এবং এই ভোকাল কর্ড হলো এক ধরনের পর্দা, এই যে দুই পাশে দুইটা পর্দা দেখেন, এই যে এই পাশে একটা পর্দা, এই পাশে একটা পর্দা, এই যে একটা ভোকাল কর্ডের এই যে দুইটা এরকম ভোকাল কর্ডের দুইটা পর্দা থাকে, এই রাইট সাইডে একটা আর পিছন সাইডে একটা। তাহলে হয় কি, এই পর্দাটা সাধারণত আমরা যখন শ্বাস নেই তখন খুলে যায়, এবং খাবার খাই যখন তখন এই পর্দাটা বন্ধ হয়ে যায়। এই কারণে দেখবেন আপনি কখনো খেতে খেতে কথা বলতে পারবেন না খুব ভালোভাবে। কারণ কি, যে আপনি যখন খাবেন তখন সাধারণত এই ভোকাল ফোল্ডটা বন্ধ থাকে, যার কারণে হয় কি খাবার কখনো আমাদের শ্বাসনালীতে যেতে পারে না। কিন্তু আমরা যখন খেতে খেতে কথা বলি বা কথা বলতে চাই, হ্যাঁ, তখন আমাদের এই এই ভোকাল ফোল্ডটা খুলে যায়। তখন যার কারণে কিন্তু অনেক সময় দেখবেন যে আমাদের মুখের খাবার আমাদের অনেক সময় শ্বাসনালীতে চলে যায়। কারণ কি, যে হঠাৎ করে যদি কোনো কারণে এই ভোকাল ফোল্ডটা খুলে যায় তখন এখান দিয়ে এই যে খাবারের যে পার্টিকেল সেটা ভিতরে চলে যায়। এই কারণে আমাদের ইসলাম ধর্মে একটা কথা বলা আছে যে খাবার সময় কথা না বলতে। হ্যাঁ, একটা জিনিস দেখবেন আমরা অনেকে ফলো করি যে খাবার সব সময় সালাম দেওয়া যায় না। এই বিষয়টা কোথা থেকে আসছে? এই বিষয়টা আসছে হলো যে খাবার সময় মানে কোনো প্রকার কথা বলা যায় না। হ্যাঁ, এই কারণে খাবার সময় সালামও দিতে হয় না। কারণ হলো আপনি সালাম দিচ্ছেন একজনকে খাচ্ছে, তাহলে সে তো সালামের উত্তর নিবে। হ্যাঁ, বা হলো আপনি খাওয়া অবস্থায় সালাম দিবেন, তাহলে তো আপনাকে কথা বলতে হবে। সেই সময় আমাদের এই যে ভোকাল ফোল্ডটা তো এই খুলে যাবে। হ্যাঁ, তখন হয় কি, যে তখন এখান দিয়ে খাবারের খাদ্যকণা ভিতরে চলে যেতে পারে। তার মানে আমরা এই সায়েন্সটা এতদিনে এসে জানছি, কিন্তু ইসলামের ধর্মে সাধারণত আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আরো কত সময় আগে এই জিনিসটা তারা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, সেখান থেকে তাদের জ্ঞান কতটা বেশি ছিল। তো তাহলে যেটা বলছিলাম যে এইখানে তাহলে যে দুইটা পর্দা থাকে, এই দুইটা পর্দা সাধারণত খোলে এবং বন্ধ হয়। এই যে দেখেন এখানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই ভোকাল কর্ডের যে পর্দা, এটা দুই পাশে দুইটা ভোকাল ফোল্ড থাকে। হ্যাঁ, ভোকাল ফোল্ড, এবং নিচে থাকে হলো ট্রাকিয়া। ট্রাকিয়া থাকে। তাহলে এই যে আর সামনের দিকে থাকে হলো এপিগ্লটিস। হ্যাঁ, সামনের দিকে থাকে এপিগ্লটিস।
এপিগ্লটিস মানে হলো ওই যে যেটা বললাম যে চোখা সামনের দিকে, জিহ্বা একটু নিচে করলে এই এপিগ্লটিসটা দেখা যায়। আচ্ছা, তাহলে এই যে এই ভোকাল ফোল্ডটা দেখবেন খোলে আবার বন্ধ হয়, যখন আমরা শ্বাস নেই বা কথা বলি তখন এই ভোকাল ফোল্ডটা খোলে এবং বন্ধ হয়। তাহলে তখন হয় কি, যখন আমরা এই এই প্রশ্ন করেছিলেন যে এই ভোকাল কর্ডের মাধ্যমে কিভাবে শ্বাস মানে কিভাবে মানে ছেলেদের কণ্ঠ মোটা এবং মেয়েদের কণ্ঠ চিকন হয়। কারণ কি দেখেন, এই যে পর্দাটা, একটা পর্দা যত মোটা হবে সেটার সাউন্ডটা তত ডিপ হবে, হ্যাঁ, তত ভারী হবে। আবার একটা পর্দা যত পাতলা হবে, সেটার সাউন্ডটা তত পাতলা হবে, হ্যাঁ, তত মানে সেটাকে তীক্ষ্ণ হবে, হ্যাঁ, এটাকে বলি আমরা তীক্ষ্ণ। তো এটা ঢোলের ক্ষেত্রে বোঝা যায় যে একটা পর্দা, যে কোনো একটা পর্দা যত মোটা হবে সেটা আওয়াজটাও তত ভারী হবে। কারণ কি, সেটা কাঁপবে কম, কম কাঁপবে, মানে সেটার মধ্যে কম্পন হবে কম কিন্তু সাউন্ড হবে বেশি। আবার যেটা হলো পাতলা পর্দা থাকে সেটা কম্পন হবে বেশি, হ্যাঁ, কিন্তু শব্দ হয়তোবা তুলনামূলক কম হবে। যার কারণে পুরুষদের হয় কি এই ভোকাল কর্ডের যে পর্দাটা, এই পর্দাটা তুলনামূলক মেয়েদের থেকে মোটা থাকে। দেখবেন বয়সন্ধিকালে একটা সময় ছেলেদের কণ্ঠ ভেঙে যায়, বলে কণ্ঠ ভেঙে অন্যরকম হয়ে যায়। কারণ হয় কি, তখন এই যে ভোকাল কর্ডের যে পর্দাটা, ভোকাল কর্ডের যে পর্দাটা এটা আস্তে আস্তে মোটা হয়। ফলে হয় কি যে গলা একটু ভাঙা ভাঙা মনে হয়, হ্যাঁ, মানে তখন হয় কি যে বাচ্চাদের ছোটবেলায় যে পর্দাটা পাতলা পাতলা থাকে, তখন ওই সময়টা যখন পর্দাটা আস্তে আস্তে একটু মোটা হয় তখন গলাটা ভাঙা ভাঙা মনে হয়, হ্যাঁ, তখন কণ্ঠ স্বর চেঞ্জ হয়, হ্যাঁ, তখন ছেলেদের সাধারণত পুরুষদের মতো দেখা যায় না। কি জানি কমেন্ট করেছে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি স্যার, আচ্ছা, দেখা হয়তো যাচ্ছে। বাবা যে দেখতে পাচ্ছেন না তার হয়তো নেটে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, একটু ভালো নেটে দেখা পান যাচ্ছে। তাহলে সমস্যা হবে না। তাহলে যেটা বলছিলাম যে পুরুষদের এই ভোকাল কর্ডের যে পর্দাটা এটা অনেক মোটা হয়, যার কারণে পুরুষদের আওয়াজটা সবসময় দেখবেন একটু ভার হয়, ভার, গলাটা একটু ভারী ভারী লাগে পুরুষদের আওয়াজ। আর মেয়েদের ক্ষেত্রে হয় কি, মেয়েদের ক্ষেত্রে এই ভোকাল কর্ডটা তুলনামূলক পাতলা হয়, যার কারণে এখানে কম্পন হয় বেশি, হ্যাঁ, যার ফলে দেখবেন যে মেয়েদের গলার আওয়াজটা একদম তীক্ষ্ণ হয়, তীক্ষ্ণ, কানে লাগে, কানে বাজে এরকম। তার মানে যে এটার উত্তরটা হলো কি, যে ভোকাল কর্ডের কারণে কিভাবে এটা সাউন্ড বেশি মোটা এবং তীক্ষ্ণ হয়, এটা হলো ভোকাল কর্ডের পুরুত্ব। ছেলেদের ভোকাল কর্ডের পুরুত্বটা থাকে বেশি, মোটা থাকে, যার কারণে শব্দটা ভারী ভারী হয়, এবং মেয়েদের ক্ষেত্রে এটা চিকন থাকে বা পাতলা থাকে, যার কারণে মেয়েদের কণ্ঠস্বর যেটা একটু তীক্ষ্ণ হয়, কানে লাগে, এরকম ধরনের হয়। এটাই হলো অ্যানাটমি। যার কারণে এই যে ছেলে এবং মেয়েদের ভয়েসের মধ্যে এক ধরনের পার্থক্য থাকে। আর হয় কি, শব্দটা তৈরি হয় কিভাবে, আমার এটা নিচের অংশে, এটা আমি উপর দিক থেকে দেখছি, পাইপের উপরের যে ঢাকনা, ঢাকনা ঠিক এই অংশটা এইরকম থাকে, এই যে এখানে বন্ধ অবস্থায় আছে, এটা খুলে গেল। তাহলে হয় কি, যখন আমি কথা বলি এই ভোকাল কর্ডটা একটু ফাঁকা হয় এবং এখানে বিভিন্ন ধরনের কম্পন তৈরি হয়, ফাঁকা হয়, বন্ধ হয়, তো কম্পন তৈরি হয়, তখন এর মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের শব্দ তৈরি হয়, আমাদের এরই মাধ্যমে বিভিন্ন ধরনের শব্দ তৈরি হয়। এখানে একটু সুন্দর কিছু দেখি, এই যে নর্মাল ভোকাল কর্ডের অ্যানাটমিটা দেখি। এই যে এই যে ভোকাল কর্ড, এই যে দেখা যাচ্ছে সামনের দিকে, এটাই হলো ভোকাল কর্ড, হ্যাঁ, এটা হলো ল্যারিঙ্গোস্কোপি দিয়ে আমরা দেখতে পারি এটা, হ্যাঁ, আমাদের ভোকাল কর্ডের যদি কোনো সমস্যা থাকে এটা সাধারণত আমরা ল্যারিঙ্গোস্কোপি দিয়ে দেখতে পারি, হ্যাঁ। এই যে সামনে, এই যে এইটা হলো সাধারণ, আমরা গলাটাকে সামনের দিক থেকে দেখছি, হ্যাঁ, এই যে এইখানে থাকে হলো এপিগ্লটিস, মানে হলো আমাদের জিহ্বা হলো এই সামনের দিকে, সামনের দিকে জিহ্বা, এইখানে থাকে এপিগ্লটিস, এপিগ্লটিসের এই পিছন দিকেই এই যে, মানে এটা আপনি খালি চোখে কখনো দেখতে পাবেন না, এটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে ল্যারিঙ্গোস্কোপ, মানে এক ধরনের ক্যামেরা দিয়ে। এই ক্যামেরাটা মুখে ঢোকানোর পরে এই যে দেখেন, এইটা হলো এই যে ল্যারিংস ল্যারিংসের ভোকাল কর্ড।
এটার আবার এই ভোকাল কর্ডের আবার কয়েকটা পার্ট থাকে, ফলস কর্ড, ট্রু কর্ড। হ্যাঁ, এগুলো আপনাদের এত জানার দরকার নাই, যতটুকু প্রয়োজন এইটুকুই দেখাচ্ছি। এই যে ভোকাল কর্ড, ভোকাল কর্ডের ঠিক নিচের দিকে যে অংশটা সেটা হলো ট্রাকিয়া। হ্যাঁ, আচ্ছা। এই যে এটা হলো আমাদের ল্যারিংস। হ্যাঁ, এই টোটাল জিনিসটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এর বিভিন্ন অংশ দেখাচ্ছে। ল্যারিংস এর বিভিন্ন, যেটা বললাম যে আমাদের এই যে জিহ্বার ঠিক পিছনের দিকে এই যে এপিগ্লটিস থাকে, আর হলো এর নিচের দিকে সাধারণত এই যে ভোকাল কর্ডটা থাকে। এছাড়াও বিভিন্ন থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েড কার্টিলেজ, এবার বোনস, বিভিন্ন অংশ থাকে। হ্যাঁ, এগুলো আমরা সামনে আস্তে আস্তে পড়বো। এগুলো দেখাচ্ছে এখানে। এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার সামনে এই যে থাইরয়েড কার্টিলেজ, এখানে হাইওয়েড বোন থাকে। এগুলা অনেক ডিপের পড়া, এগুলো আপনাদের জানতে হবে না, জাস্ট খালি দেখে রাখেন। এটা হলো এপিগ্লটিস। এই যে এটা হলো ভোকাল কর্ড। এই যে আমাদের শ্বাসনালী ল্যারিংস এর উপরে এই যে ভোকাল কর্ড, ভোকাল কর্ডটা এই যে বন্ধ হয় খোলে, এটা দেখাচ্ছে। এই যে ভোকাল কর্ড খোলে বন্ধ হয়, যখন কথা বলি আমরা তখন এই যে এইভাবে এটা খোলে বন্ধ হয়। এই যে ভোকাল কর্ড এই যে দেখা যাচ্ছে, এই যে দেখছেন, হলো ল্যারিঙ্গোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে এই যে ভোকাল কর্ড খোলে বন্ধ হয়, খোলে বন্ধ হয়। এই যে ফাঁকা অংশ, এই যে সামনের দিকে এপিগ্লটিস, সামনের দিকে জিহ্বা থাকে, এবং এই যে নিচের দিকে এই যে ভোকাল কর্ড দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরপরে আর এগুলো বেশি প্রয়োজন নাই। তাহলে আমরা ভোকাল কর্ড যেটা দেখতে বুঝতে পেরেছেন যে প্রশ্ন করেছিলেন? জি, জি স্যার, জি স্যার, একদম ক্লিয়ার আচ্ছা হয়ে ঠিক গেছে আছে। স্যার। আচ্ছা ঠিক আছে, যাক আজকে একটা জিনিস আমরা খুব সুন্দর জানলাম, তাহলে কথা বলতে পারি এবং শব্দ, মহিলাদের কণ্ঠ চিকন হয়, আচ্ছা এটা বললাম। তো শ্বাসনালী, এরপর আসি শ্বাসনালী। এটি লিগামেন্ট যুক্ত তরুণাস্থি দ্বারা নির্মিত ফাঁপা নল বিশেষ, যেটা বলছিলাম নল বা পাইপ। খাদ্যনালী এর পেছনে পেছনে সংযুক্ত থাকে। হ্যাঁ, খাদ্যনালী এর পেছনে সংযুক্ত থাকে। এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার লম্বা। এর কাজ, বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে এবং কোনো বস্তু শ্বাসনালীতে প্রবেশ করলে তা সাথে সাথে কাশির মাধ্যমে বের করে দেয়। আচ্ছা, কোনো বস্তু শ্বাসনালীতে প্রবেশ করলে সাথে সাথে কাশির মাধ্যমে বের করে দেয়। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের শ্বাসনালী, আমাদের তো এই মুখের নিচের দিকে দুইটা অংশ থাকে, তাই না? একটা হলো শ্বাসনালী, আরেকটা থাকে খাদ্যনালী। আচ্ছা, এখন বলেন তো যে কোনটার অবস্থান সামনে, কোনটার অবস্থান পিছনে, এটা কি কারোর ধারণা আছে? কারো কি ধারণা আছে যে শ্বাসনালী কোথায় থাকে? শ্বাসনালী সামনে থাকে না খাদ্যনালী সামনে থাকে? এটা কোনো ধারণা আছে কারো? আচ্ছা, যদি না থাকে তাহলে বলি আমি। এই যে এখানে একটা সুন্দর ছবি আছে,
এই যে সাধারণত গলার সামনের দিকে দেখবেন, আপনি হাত দেন গলার সামনের দিকে, এই যে গলার সামনের দিকে যদি হাত দেন তাহলে দেখবেন যে এক ধরনের রিং এর মতো কিছু জিনিস আপনার হাতে বাজছে। হ্যাঁ, এটা হলো শ্বাসনালী। এবং শ্বাসনালীর ঠিক পিছন দিকে সাধারণত এই আমাদের খাদ্যনালীটা থাকে। তার মানে আমরা কি জানতে পারলাম যে শ্বাসনালীর পেছনের অংশটাই হলো খাদ্যনালী। শ্বাসনালীর পিছনের অংশটাই কি খাদ্যনালী। এই যে দেখেন, এই যে এটা হলো সামনের দিকে, আমাদের গলার সামনের দিকে যে অংশটা, হ্যাঁ, এটাকে ল্যারিংস। ল্যারিংস কে বলা হয় ভয়েস বক্স বা যে শব্দের বাক্স। ল্যারিংস যেটা বললাম তখন দেখালাম যে ল্যারিংস এর উপর দিকে ভোকাল কর্ড থাকে, এই কারণে এটাকে বলা হয় শব্দের বাক্স। আচ্ছা, এরপর তাহলে যেটা বলছিলাম যে ল্যারিংস এর নিচের দিকে থাকে আমাদের এই ট্রাকিয়া। হ্যাঁ, তার মানে আমরা গলায় হাত দিলে যে অংশটা আমাদের বাজছে এটাকে বলি আমরা ল্যারিংস। দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে? এই যে দেখেন, এই যে গলার সামনের দিকে যে অংশটা এটা হলো ট্রাকিয়া, আর ট্রাকিয়ার পিছনের অংশটাকে বলা হয় ইসোফেগাস। হ্যাঁ, এটা পড়েছিলাম এর আগে যে আমাদের গলার সামনের দিকে থাকে হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। মানে সোজা কথা বললে যে শ্বাসনালী থাকে সামনের দিকে আর পিছন দিকে থাকে হলো আমাদের খাদ্যনালী। হিসাব বুঝতে পেরেছেন? সোজা হিসাব মানে আমরা শ্বাস নেই তো আমাদের আমাদের গলা থেকে তো দুইটা নালী নামলো, একটা হলো শ্বাসনালী আর একটা হলো খাদ্যনালী। তাহলে খাদ্যনালীটা হলো আমাদের গলার পিছন দিকে। এই যে দেখেন, এই যে এখানে সামনের দিকে যে অংশটা এটা হলো আমাদের ট্রাকিয়া বা এই যে দেখেন দেখা যাচ্ছে যেটা এটা হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। আর ট্রাকিয়া বা শ্বাসনালীর পিছনের যে অংশটা এটাকে বলি আমরা ইসোফেগাস বা খাদ্যনালী। এই যে যে খাদ্যনালীটা এসে যোগ হবে আমাদের পাকস্থলী বা স্টোমাকে। হ্যাঁ, আর খাদ্য আর যে শ্বাসনালী, এই শ্বাসনালীটা এসে কোথায় যুক্ত হবে? আমাদের ফুসফুসে। শ্বাসনালীটা এসে যুক্ত হবে আমাদের ফুসফুসে। শ্বাসনালীটা এসে যুক্ত হবে আমাদের ফুসফুসে। আচ্ছা, এই যে আমাদের গলার সামনের দিকে হলো শ্বাসনালী, ল্যারিংস, এরপর ট্রাকিয়া শ্বাসনালী, আর গলার পিছন দিকে এই অংশটা হলো ইসোফেগাস, মানে হলো অন্ননালী বা খাদ্যনালী। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই ট্রাকিয়াটা তাহলে হলো যে 12 সেন্টিমিটার লম্বা। এই ট্রাকিয়াটা হলো 12 সেন্টিমিটার লম্বা। এই যে এইটাই ট্রাকিয়া, মানে ল্যারিংস এর পর থেকে যে অংশটা এবং আমাদের লাংসের চলে গেছে এবং লাংসের দুইটা ভাগ হয়ে গেছে। দুইটা লাংস যেহেতু দুই দিকে দুই ভাগ হয়ে যায়, হ্যাঁ, সেটাকে বলি আমরা ট্রাকিয়া। মানে হলো এই যে দুই ভাগের আগ পর্যন্ত, মানে এই গলার উপর থেকে নিচ পর্যন্ত যে গোল গোল অস্থি মানে তরুণাস্থি, এটা হলো কার্টিলেজ। তরুণাস্থি মানে নরম ধরনের কার্টিলেজ, মানে আপনি এখানে চাপ দিবেন দেখবেন যে এটা চাপ দিলে এটা নরম, শক্ত না, হাড় না, মানে হাড়ের চাইতে একটু নরম। এই কারণে বলা হয় তরুণাস্থি বা কার্টিলেজ। তো এরকম কার্টিলেজের অনেকগুলা রিং থাকে, এই যে এরকম রিং থাকে, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে রিং। কার্টিলেজের এই রিং গুলা দিয়ে এই ট্রাকিয়া গঠিত হয়। এই ট্রাকিয়ার তাহলে এই ট্রাকিয়াটাকে এটা হলো লম্বা হলো 12 সেন্টিমিটার। ট্রাকিয়ার লম্বা হলো 12 সেন্টিমিটার। আচ্ছা, এরপর আসি ব্রঙ্কাই। ব্রঙ্কাই কি জিনিস? শ্বাসনালী থোরাক্সে প্রবেশ করে এবং 4 এবং 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা বরাবর এসে দুইটি শাখায় বিভক্ত হয়, তাদেরকে বলা হয় ব্রঙ্কাই। এই ব্রঙ্কাই দুইটি যথাক্রমে ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম কথায় না স্যার, যে কথায় না। আমাদের 4 এবং 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রাতে এসে এখন শোনা যাচ্ছে? কথা বোঝা জি যাচ্ছে? স্যার, জি স্যার, জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার, জি স্যার, আচ্ছা এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এটা হলো আমাদের ট্রাকিয়া। হ্যাঁ, ট্রাকিয়াটা আমাদের, যেহেতু আমাদের ফুসফুস কয়টা, আমাদের ফুসফুস কয়টা এটা তো আমরা জানি যে ফুসফুস বুকের দুই পাশে দুইটা ফুসফুস থাকে। হ্যাঁ, আমাদের ফুসফুস, আমাদের দেহে কয়টা ফুসফুস থাকে? দুইটা ফুসফুস থাকে। তাহলে দুইটা স্যার, ফুসফুসে যেহেতু দুই দিকে থাকে, তাহলে আমার উপর থেকে তো আসছে একটা নল বা একটা ট্রাকিয়া, তো এটা তো দুই দিকে যেতে হবে। তাহলে এটা দুই দিকে যাওয়ার জন্য নেটওয়ার্কিং একটু সমস্যা করছে না? এই যে দুইটা পাইপ, এই দুইটা পাইপ বলা হয় স্যার ব্রঙ্কাই। শুনতে সমস্যা কথা হচ্ছে? অনেক প্রবলেম করতেছে স্যার, কথায় ক্লিয়ার হয় না কি আচ্ছা, আচ্ছা এখন কি আশা জায়গা। করি একটু, আচ্ছা হ্যালো, এখন শোনা যাচ্ছে? এখন আশা জি করি স্যার। সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটাই বলছিলাম যে আমাদের এই যে ট্রাকিয়া, যে পাইপটা, এই নলটা দিয়ে তো আমাদের দুইটা ফুসফুসে ঢুকবে। তো এটা দুইটা ফুসফুসে ঢোকার জন্য এই একটা নল আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে উপরের অংশটার নাম হলো ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার যে নিচে দুইটা ভাগ হয়ে গেল এটাকে বলা হয় ব্রঙ্কাই। হ্যাঁ, এই যে দুইটা দিকে চলে গেল, এটা হলো থোরাসিক 4 এবং 5 ভার্টিব্রা। মানে হলো আমাদের মেরুদণ্ডের যে হাড়, হ্যাঁ, আমাদের মেরুদণ্ডের যে হাড় সেটাকে বলা হয় ভার্টিব্রা। আমাদের মেরুদণ্ডের যে হাড় সেটাকে বলা হয় কি? ভার্টিব্রা। তাহলে আমাদের মেরুদণ্ডের যে হাড়, এই যে আমাদের মেরুদণ্ডের যে হাড়, এটাকে বলি আমরা ভার্টিব্রা। এই যে আমাদের যে মেরুদণ্ডের হাড়টা, এটাকে বলে আমরা ভার্টিব্রা বা স্পাইনাল কলাম। হ্যাঁ, তো এই যে এখানে আমাদের এটা হলো আমাদের মাথা, গলার থেকে শুরু করে মাথার নিচ থেকে শুরু করে এরকম একটা এই মেরুদণ্ড বা স্পাইন বা ভার্টিব্রা বলি। হ্যাঁ, আলাদা আলাদা করে বললে ভার্টিব্রা। তো আমাদের এই যে ঘাড়ের এই অংশটা, এটাকে বলা হয় এই যে 7টা সার্ভাইকাল ভার্টিব্রা থাকে। এরপর থোরাসিক থাকে 12টা। আমাদের এই কোমরের অংশে থাকে লাম্বার 5টা ভার্টিব্রা। আবার এর নিচে থাকে স্যাক্রাম থাকে, হ্যাঁ, 5টা। তো হয় কি, এই যে আমরা যেটা বললাম যে আমাদের শ্বাসনালীটা এই যে এই সামনে দিয়ে এই যে এই সামনে দিয়ে আসছে। হ্যাঁ, এসে এই যে থোরাসিক 1 এটা ভার্টিব্রা, 2, 3, 4, 5, এই 4 এবং 5 এই যে এই জায়গায় এসে এই যে আমাদের ট্রাকিয়াটা গলা থেকে এসে এই যে 4 এবং 5 নাম্বার যে ভার্টিব্রা, এই জায়গায় এসে দুইটা ভাগ হয়। দুইটা ভাগ হয়ে এই যে এইখানে এই লাম্বা থোরাসিক 4 এবং 5, এই যে যেটা বললাম ভার্টিব্রা, ওই লেভেলে এসে এই যে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, সেটাকে বলি আমরা ব্রঙ্কাই। এটা হলো রাইট মেইন ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, আর লেফট মেইন ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। হ্যাঁ, এটা হলো রাইট এবং লেফট ব্রঙ্কাস। এবং এই ব্রঙ্কাস দিয়েই, ব্রঙ্কাই দিয়েই এই আমাদের ফুসফুসের মধ্যে এই আমাদের শ্বাসনালীটা উন্মুক্ত হয়। মানে ট্রাকিয়াটা এই ব্রঙ্কাস বা ব্রঙ্কাই দিয়ে, এটা হলো আমাদের দুইটা লাংস, রাইট লাং এবং লেফট লাং, মানে ডান ফুসফুস বাম ফুসফুস, এই ফুসফুসের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, তাহলে এটা হলো আজকের এইটুক পড়া। এরপরে আমরা ফুসফুস থেকে শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে যতটুকু পড়লাম এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমরা পড়লাম যে আমাদের রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি, আমাদের মানে শ্বাস প্রশ্বাসের যে আমরা নেই, এটার জন্য কোন কোন অঙ্গগুলা বা অর্গানগুলা প্রয়োজন হয়, এগুলা সম্পর্কে আজকে আমরা জানলাম। এগুলো মোটামুটি আমাদের একটা ধারণা থাকার জন্য পড়াচ্ছি। হ্যাঁ, এইটুকু যতটুকু বুঝেছি এইটুকু বুঝলেই হবে। এটা নিয়ে এত ডিটেলস জানতে হবে না, মোটামুটি একটা ক্লিয়ার ধারণা তৈরি করার জন্য এই জিনিসগুলো আমরা পড়লাম। ঠিক আছে। আচ্ছা, কারো কি আরো কোনো প্রশ্ন আছে আজকের বিষয় নিয়ে? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এই শ্বাসনালীতে যে আমরা যে সংক্রমণ গুলো হয় এটা কিভাবে হয়? আচ্ছা, এটা হলো আমরা যখন এমনিতে শ্বাসনালী তো হলো আমাদের একদম এই যে আমাদের নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত পুরাটা কিন্তু একটা শ্বাসনালী, হ্যাঁ? মানে এটা হলো শ্বাসনালীটাকে আবার ভাগ করা হয় এই যে আমাদের নাক থেকে এই যে ফুসফুসের আগ পর্যন্ত, রাইট এবং লেফট ব্রঙ্কাস, এখানে হলো যেই অংশটা এটাকে বলা হয় শ্বাসনালী, হ্যাঁ? আর হলো এই শ্বাসনালীতে যে বলতেছেন যে এখানে সংক্রমণগুলো কিভাবে হয়, প্রশ্নটা এটা হলো আমাদের বডির প্রত্যেকটা অর্গানেরই বিভিন্ন ধরনের রোগ হয়, হ্যাঁ? তো এটারই এক ধরনের এই শ্বাসনালীর যে রোগগুলা সেটাকে ব্রঙ্কাইটিস বলে, বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলে। তো মানে হয় কি, যখন আমাদের এখানে এই যে শ্বাসনালীর কোনো অংশে কোনো প্রকার ইনফেকশন হয়, হুম, বা গলার যে এই যে আমাদের ভোকাল কর্ড থাকে, অনেকে দেখবেন ভোকাল কর্ডের মধ্যে টিউমার হয়, ক্যান্সার হয়, হ্যাঁ? তো এটা অপারেশন করলে সাধারণত দেখা যায় অনেক সময় সে কথা বলতে পারে না আর। আবার আমাদের যে ল্যারিংস, হ্যাঁ? সেখানে অনেক সময় ইনফেকশন হয়, যার কারণে গলা ব্যথা করে, হ্যাঁ? ফ্যারিনজাইটিস বলে, হ্যাঁ? এরপর আমাদের যে ট্রাকিয়াতে যদি কোনো কারণে ইনফেকশন হয়, হ্যাঁ? তো সেখানে দেখা যায় যে আমাদের অনেক সময় আমাদের ট্রাকিয়া ইনফেকশন হলে আমাদের গলার সিক্রেশন বেড়ে যেতে পারে, হ্যাঁ? সে ট্রাকিয়ার ইনফেকশন হলে এটাকে বলি আমরা সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে গলার উপর দিকে ইনফেকশন হয়। আবার এই যে আমি যেটা বললাম ব্রঙ্কাই, হ্যাঁ? ব্রঙ্কাইটিস বলি, ইনফেকশন হলে এই ব্রঙ্কাই দুইটা যে গেছে দুই দিকে, যে দুইটা ব্রঙ্কাই গেছে এখানে যদি ইনফেকশন হয় সেটাকে বলি ব্রঙ্কাইটিস। তো মানে মেইনলি হলো এই সকল জায়গায় যখন মানে রোগ হয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত আমাদের যখন আমরা প্যাথোলজি পড়বো, হ্যাঁ, তখন সেইখানে আমরা এই রোগগুলা সম্পর্কে জানবো, ঠিক আছে? যেমন অ্যাজমা হয়, নিউমোনিয়া হয়, হ্যাঁ? পরে লাংসে বিভিন্ন ধরনের অ্যাবসেস হতে পারে, হ্যাঁ? প্লুরাল ইফিউশন বা ফুসফুসে পানি জমা, ফুসফুসে রক্ত জমা, ফুসফুসে বায়ু জমা, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, হ্যাঁ? এগুলো আমরা যখন আবার এই আমরা এই মেডিসিনটা শেষ করে আমরা এই শ্বাসতন্ত্রের অ্যানাটমিটা পড়ে নিয়ে আমরা তাহলে ওই যে এই শ্বাসতন্ত্রের যে রোগগুলা আছে সেগুলা পড়ে ফেলবো, তাহলে আমাদের এই যে কনফিউশন গুলা এগুলা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, অনেক সময় হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা ফুসফুস থেকে শুরু করব। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।